বাংলাদেশে কি সত্যিই সংখ্যালঘুদের প্রতি আক্রমণ হচ্ছে? আর যদি হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে, কিন্তু আমাদের ভারতবর্ষের এতটা মাথা ব্যথা কেন, বা ভারতবর্ষের এতটা মিডিয়া গরম কেন? আসুন আজকে আমি বাংলাদেশের সেই পুরো ইতিহাস, সেই শেখ হাসিনার দেশ থেকে পলাতক থেকে শুরু করে আর আজকে যে ভারতবর্ষের মিডিয়া এতটা উত্তপ্ত যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, সমস্ত কিছুই আপনাদের সামনে খোলসা করতে চলেছে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন একটা মারাত্মক চরম পর্যায়ে পৌঁছে গেছিল এবং সেই আন্দোলনের রূপ এতটা ছড়িয়ে গেছিল বা এতটা ভয়ানক আকার ধারণ করেছে যে শেষমেশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা দেশ পরিত্যাগ করতে বাধ্য হয় এবং কোথায় আসে? আমাদের ভারতবর্ষে জায়গা নেয় বা ভারতবর্ষে থাকা শুরু করে। কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত আমরা যারা ভারতবাসী রয়েছি, এমনকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বর্ডার এলাকার কিছু রাজ্য, এই এলাকার যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া, এনারা সব থেকে যেটা প্রচার করেছে সেটা হলো বাংলাদেশের সংখ্যালঘুরা বা বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। আচ্ছা, প্রশ্ন একটাই যে বাংলাদেশ কি হিন্দু আক্রান্ত? আমি আপনাদেরকে বলছি খোলসা করে যে এই শেখ হাসিনার সরকার, আমরা বাংলাদেশ নিয়ে অত মাথা ঘামাই না। কখনো কখনো বাংলাদেশের সমর্থকরা যারা আমাদের ক্রিকেট নিয়ে সমালোচনা করে তাদেরকে একটু কাউন্টার দেওয়ার চেষ্টা করি, তাছাড়া কিন্তু বাংলাদেশ নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। আমরা আমাদের দেশের ইন্টারনাল সমস্যা, আমাদের দেশের ভালো মন্দ, আমাদের দেশের গৌরব, এগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। বাংলাদেশ নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। কিন্তু যখন এরকম একটা কাণ্ড ঘটলো পড়া প্রতিবেশী দেশ, অবশ্যই আমাদের চিন্তা ভাবনা। তো বাংলাদেশে যে হিন্দুরা আক্রান্ত বা সংখ্যালঘুরা আক্রান্ত, সেই জিনিসটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মিডিয়া ছড়িয়ে পড়ল। তা আমরা জানি যে শেখ হাসিনা সেই দেশ থেকে পলাতক, কিন্তু আমরা এটাও জানি যে বিগত কিছু দিন ধরে বা বিগত কিছু বছর ধরে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশে কিন্তু একটা তামাশামূলক সরকার চালাতো, মানে একটা কট্টরপন্থী সরকার চালাতো। আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে আয়নাঘর, মানে আমরা এসব জিনিস সচক্ষে দেখে থাকি, প্রমাণ পেয়ে থাকি। আমাদের ভারতবর্ষে এরকম হয়ে থাকে যে যদি তুমি সরকারের বিরুদ্ধে বলে থাকো, সরকারের সমালোচনা করে থাকো, তাহলে তুমি দেশদ্রোহী। এই আয়নাঘরে শেখ হাসিনা সরকার এটাকে প্রয়োগ করতো একমাত্র শেখ হাসিনার বা শাসক দলের বিরুদ্ধে যারা বলতো, যাদেরকে সরকার কোনো না কোনোভাবে দমন করতে পারতো না, এই আয়নাঘরে সেই সমস্ত লোকেদের রেখে একটা গায়েব করার প্রচেষ্টা করতো। তাদের কোনো আইনি প্রক্রিয়া হতো না, তাদের নামে কোনো কেস হতো না, শেষ। তাদেরকে একদম পুরোপুরিভাবে গায়েব করে দেওয়া হতো এবং এইভাবেই কিন্তু বাংলাদেশের দমন প্রক্রিয়া চলত। শেষমেশ এই আন্দোলন ভয়ানক আকার ধারণ করে এবং এই জিনিসগুলো কিন্তু সামনে আসে। আমরা বিগত যে ইলেকশন দেখেছি, সেই ইলেকশনও এতটা পরিমাণ তানাশা ছিল যে বিরোধী দলরা তারা নমিনেশন মানে প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না। এমনকি এই শেখ হাসিনা সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সরকার গঠন করে, এরকম একটা তানাশা ছিল। আমি ডিটেলসে সেটা যাচ্ছি। আমার আজকের যেটা পয়েন্ট, বাংলাদেশে কি সত্যি হিন্দুরা আক্রান্ত বা সংখ্যালঘুরা আক্রান্ত? আমাদের সোশ্যাল মিডিয়া তো তাই বলছে। তাহলে কেন বলছে? বাংলাদেশে শেখ হাসিনা সরকার এমন করে সেখানকার যে সংখ্যালঘু ছিল বা সংখ্যালঘু যে ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকের ব্রেন ওয়াশ করেছে, এমন করে তাদের নিজের ঝুলিতে পুড়েছে যে সেখানকার সংখ্যালঘুরা পুরোপুরিভাবে বেশিরভাগটাই কিন্তু শাসক দল যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিণত হয়েছে। এবং তারা যেরকম আজকে ভারতবর্ষের একটা প্রচার চলে যে হিন্দু খাতরে মে, আর হিন্দুকে সুরক্ষিত রাখতে গেলে একমাত্র মোদি পারে, মানে মোদির বাপক্লান্তি সম্পত্তি। এইরকমভাবে সেখানকার যে সংখ্যালঘু তারা মনে করতো যে যতদিন শেখ হাসিনা সরকার রয়েছে তারা সুরক্ষিত রয়েছে, শেখ হাসিনা সরকার নেই, তারা কিন্তু সুরক্ষিত নয়। এরকম একটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি একটা ধারণা বা ব্রেন ওয়াশটা কিন্তু আওয়ামী লীগ করেছে। যখন শেখ হাসিনা মানে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগের কর্মী সমর্থক, যখন ছাত্রদের আন্দোলন চলছিল, এই কোটা বিরোধী আন্দোলন চলছিল, তাহলে রাজনৈতিকভাবে কিন্তু এই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ছাত্রদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছিল। এমনকি তারাও ছাত্রদেরকে রাজাকার বলেছে এবং
বিভিন্নভাবে এই আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছে, বা এই আন্দোলনের বিরুদ্ধে মানে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে তারা প্রতিরোধ করার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই যখন শেখ হাসিনা দেশ পরিত্যাগ করলো, তারপরে কিন্তু সেখানকার একটা ল অ্যান্ড অর্ডার, সেখানকার যে আইন শৃঙ্খলা, সেটা কিন্তু ভয়াবহ। রাজনৈতিকভাবে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিল, যারা বিগত 2-4 দিন আগে ছাত্রদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছিল, তাদের প্রতি কিন্তু একটা আক্রান্ত ছিল। যদিও আমি এখানে বলছি পরিষ্কারভাবে যে যে কোনো হিংসা, যে কোনো আক্রমণকে আমরা সমর্থন করি না, কারণ আক্রমণ, হিংসা, দাঙ্গা এই সমস্ত জিনিস একটা সমাজের ক্ষতিকারক, একটা দেশের ক্ষতি, এটা কেউই চায় না। মন প্রাণ থেকে হিংসা কেউ সমর্থন করে না। কিন্তু যখন শেখ হাসিনা পরিত্যাগ করলো, তারপরে কিন্তু বাংলাদেশে অবশ্যই হিংসা ছড়িয়েছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে আক্রমণ হয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত এই সংখ্যালঘু সম্প্রদায়রা আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিল। যখন আক্রমণ হলো, তারপর এনারা নিজেদেরকে পরিচয় দেওয়া শুরু করলো হিন্দু বলে। রাজনৈতিক আক্রমণ আর সাম্প্রদায়িক আক্রমণের মধ্যে কিন্তু পার্থক্যটা বেশি, এবং সেই জিনিসটা যতটা না বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বলছে বা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বলছে, তার থেকে কিন্তু বেশি প্রচার করছে আমাদের ভারতীয় মিডিয়া, আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া। সেখানে যে হিংসাটা হয়েছে, সেটা কিন্তু সার্বিকভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর, কোনো রকম ইন্ডিভিজুয়াল কর্মী হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর নয়। আপনারা যে খবরগুলো দেখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্দির ভাঙা হচ্ছে, এমনকি আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের কাছে প্রচার করা হয়েছে, ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয়েছে যে হিন্দু বলে লিটন দাসের বাড়ি, যে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়ি ভাঙ্গা হয়েছে, প্রচার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আপনাদের সামনে প্রমাণ আসে, লিটন দাস স্বয়ং স্বীকার করে যে তার বাড়িতে কোনো রকম আক্রমণ হয় না। আক্রমণ হয় কার বাড়িতে? মাশরাফি মুর্তজার বাড়িতে, ক্রিকেটার। মাশরাফি মুর্তজা কে? আওয়ামী লীগের কর্মী সমর্থক বা আওয়ামী লীগের এমপি। তাহলে আপনার কাছে উদাহরণ প্রকাশ পেল। এমনকি বাংলাদেশের যে হিন্দুদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের যে মহাসচিব রয়েছে, উনি নিজেও পর্যন্ত স্বীকার করেছে। যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন, তখন আপনি কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু, আমি সংখ্যালঘু। এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি বারবার এই কথা বলছি, যদি আপনি আওয়ামী লীগ হন, তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবেন, লড়াই মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক, তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন। যেমন ভারতে এই একটা টিভি চ্যানেল বললো যে সিরাজগঞ্জের এনায়েতপুরে যে থানায় হামলা হয়েছে, ওখানে 13 জন পুলিশ, সব হিন্দু পুলিশ নিহত। আমরা মাশরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে, আগুন ধরছে, সেটা বললো যে লিটনের বাড়ি পুড়ে যাচ্ছে। সাতক্ষীরার কলারোয়ার একটা রেস্টুরেন্টে আগুন ধরছে, সেটা বললো যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে। আমরা ইসকন মন্দিরে হামলার কথা মেহেরপুরে, যেটা আমাদের ইসকনের যিনি সভাপতি, তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল, ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা ছিল, সেই বাড়ি নিয়ে গ্যাঞ্জাম, বাড়িটা পুড়ায় দিয়েছে, যে কারণে ওই বাড়ির মধ্যে এইটাও পুড়ে গেছে। তো ইসকনের যে 350 মন্দির আছে, কোনো মন্দিরে আক্রমণ হয়নি, এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না, তারপরেও আমরা আতঙ্কিত আছি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন, যে বাংলাদেশে সেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ায়নি, যতটুকু হয়েছে একটা রাজনৈতিক হিংসা রাজনৈতিক কর্মী সমর্থকদের উপর। কিন্তু আপনাদের কাছে সেগুলো প্রচার করা হচ্ছে বিগত হয়তো 2-4-5 বছর আগের অন্য জায়গার ঘটনা, বিদেশের ঘটনা, আমাদের ভারতবর্ষের ঘটনা, এই সমস্ত পোস্টকে এডিট করে বিভিন্ন রকম প্রোপাগান্ডা বা বিভিন্ন রকম আমাদের ভারতবর্ষের পরিস্থিতিটাকে উত্তপ্ত করার প্রচেষ্টা চালানো হয়েছে। এবার আপনারা মনে করতে পারেন, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের এরকম প্রমাণ রয়েছে যে বাংলাদেশের যারা মুসলিম সম্প্রদায় ছিল, তারা বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিচ্ছে। এখানেই আমি বলে দিতে চাই যে বাংলাদেশের যে 300 ইস্কন মন্দির আছে, কোনো মন্দির, কোনো সাম্প্রদায়িক মন্দিরে কোনো হাঙ্গামা হয়নি। যতটুকু হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসাবে, যদিও সেটা সংখ্যালঘুর বাড়িতে হয়ে থাকে, সেটা ইন্ডিভিজুয়াল কর্মী সমর্থক হিসাবে হয়েছে, কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হয়নি। কিন্তু তারা এতদিন ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থক, পরবর্তী সময় তারা নিজেদের পরিচয় দেওয়া শুরু করলো, আমাদের ভারতবর্ষের মিডিয়া পরিচয় দেওয়া শুরু করলো যে তারা হিন্দু সম্প্রদায়। এমনকি এটা উদাহরণ আমি মাশরাফি মুর্তজা যেরকম উদাহরণ দিয়ে দিলাম,
ঠিক একই রকমভাবে বাংলাদেশে যদি রাজনৈতিক হিংসার কারণে আক্রান্ত হয়ে থাকে, সেটা বাংলাদেশের সব গুরুরা বেশি আক্রান্ত হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের মিডিয়া সংখ্যালঘু আক্রমণ করে চিৎকার করছে কেন? আচ্ছা, এখানে আমার প্রশ্ন, যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কাছে, ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সমর্থক সবসময় হিন্দুদের সুরক্ষার আওয়াজ তোলে, ভারতবর্ষকে নাকি তারা হিন্দু রাষ্ট্র করবে এরকম একটা প্রোপাগান্ডা চালায়, যদিও সেটা কখনোই সম্ভব নয়। আমরা সংবিধানকে মানি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাসী, গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী, কিন্তু প্রোপাগান্ডাটা চালায় যে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে। তাহলে এখানেই আমার প্রশ্ন, ভারতবর্ষের যেটুকু বৈদেশিক বাণিজ্য হয় সেটা বাংলাদেশের সঙ্গে হয়, দেশের সঙ্গে হয়। যখন শেখ হাসিনা পদত্যাগ করলো, সে কিন্তু প্রধানমন্ত্রী পদে নেই। তাহলে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কোথায়? একজন হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখানো কর্মী সমর্থকদের প্রধানমন্ত্রী একটা মুসলিম রাষ্ট্রের প্রধানকে জায়গা দিচ্ছে কেন? রাজনীতিটার গন্ধ এখানে। তৎসঙ্গে বাংলাদেশ নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? এত প্রোপাগান্ডা কেন? কেন এত মিথ্যা ছড়ানো হচ্ছে? কেন সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে? এখানে রাজনৈতিক গন্ধটা রয়েছে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে চিরাচরিতভাবে ভারতীয় জনতা পার্টির একটা জন্মগত বৈশিষ্ট্য রয়েছে যে সমস্ত কিছুতেই তারা সাম্প্রদায়িক ইস্যু নিয়ে ভোট ব্যাংকটাকে পরিচালনা করতে চায়। সাম্প্রদায়িক যে প্রোপাগান্ডা, সেটার মাধ্যমে তাদের ভোট ব্যাংকটাকে ধরে রাখতে চায়। আর আজকে সেটার জ্বলন্ত উদাহরণ আমরা পেয়ে যাচ্ছি। আজকে আপনারা দেখবেন কি করে উড়িষ্যায় বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশি ভেবে। आधार कार्ड दे ओला मागिया फिर मागिया बांग्लादेशी फिर मारी मागिया हमको हिंदू को मारतो ना मागिया बांग्लादेशी हिंदू आधार कार्ड दे ये दे आधार कार्ड दे गाड़ी বাংলাদেশি ভেবে নয়, এটা তাদের একটা পূর্ব পরিকল্পনা। এই যে ভারতীয় জনতা পার্টি যারা উপর র্যাঙ্কের যারা বড় বড় নেতৃত্ব রয়েছে, তারা যে এরকম ভরকাও ভাষণ দিচ্ছে, এতেই বোঝা যায় রাজনীতিটা কোথায়। আজকে উড়িষ্যায় যারা ফেরিওয়ালা, পশ্চিমবাংলার বিভিন্ন যারা ওখানে কাজ করে, লেবারি করে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের কাছে আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে। এর পিছনে কারণটা কি বুঝতে পারছেন? ক্রোনোলজিটা কি? আমাদের বাড়ি মুর্শিদাবাদ সুতি থানা গুমরা পূর্বাঞ্চল গ্রাম বাহাবলপুর। আমরা ভদ্রক জেলা, উড়িষ্যার ভদ্রক জেলায় কাজ করি, বাসদেবপুর ফিরির কাজ করি। আমরাকে বাংলাদেশি বলে মারপিট করছে আমাদের সঙ্গে, অভদ্র ভাষায় গালিগালা করছে। আর আমরাকে বাংলাদেশি বলছে আর বলছে যে তোরা বাঙালি যা, তোর মমতার কাছে কাজ চাইবি, আর গালি দিচ্ছে আর মারছে। এটা দেখেন, আমাদের একটা ছেলেকে মেরে কেটে দিয়েছে, খুনাখুনি করে রক্ত করে দিয়েছে, এই হাত দুটাই এই পিঠগুলোই মেরেছে, অনেক লোককে মেরেছে, আর ধরে ধরে মারছে আর গালাগালি করছে আর বলছে তোরা বাংলাদেশে যা, আর মাল টাল ভেঙে দিচ্ছে আমাদের জানে রাজ্য সরকার কোনো একটা তার পরিবর্তনে জানে হেল্প করার চেষ্টা করে। আমিও কালকে গেছিলাম গ্রামের ভিতরে, আধার কার্ড দেখলাম, তার সাথেও মানে না, এত গালাগালি করছে, মানে ভিতরে ঢুকতে যাই না গ্রামের ভিতরে। ফের রাস্তায় এলাম 10টার সময়, ফের গালাগালি করছে, যে থাপ্পড় উঠা গেল, ভয় আমি পালিয়ে এসেছি, আমার তো জানার ভয় আছে। আমরা বাইরের রাজ্যে কাজ করি, তার জন্য আমরাকে বাইরের অনেক রকম কথা, বিভিন্ন রকম কথা শোনাই, বাইরের রাজ্যের লোক গালাগালি করে। তার জন্য আমরা মমতা দিদির কাছে আবেদন রাখছি যে আমাদের রাজ্যে যাবে, আমাদের কোনো একটা কাজের ব্যবস্থা করে। আর শুধুমাত্র উড়িষ্যায় নয়, গাজিয়াবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম দরিদ্র শ্রেণীর শ্রমিক, দরিদ্র মুসলিমদের প্রতি আক্রমণ করা হচ্ছে এবং এখানকার হিন্দুদের আশ্বস্ত করা হচ্ছে যে তারা, এই সরকার হিন্দুদের সঙ্গে আছে। এটা পুরোপুরিভাবে রাজনৈতিক একটা প্রোপাগান্ডা। ওদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে কিভাবে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের চোখের সামনে হয়তো এরকম কিছু দৃশ্য বা এরকম কিছু রিলস, এরকম কিছু পোস্ট এসে গেছে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে কিভাবে বাংলাদেশে কালিমালিপ্ত করা হচ্ছে, সেই মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে, মুখে কুলুপ এঁটে দেওয়া হচ্ছে। আমাদের প্রোপাগান্ডাটাকে বুঝতে হবে বন্ধুরা। এই পোস্টটা আমাদের পশ্চিমবঙ্গের একজন ভারতীয় জনতা পার্টির নেতা তরুণ জ্যোতি পোস্ট করেছে, আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দিচ্ছি, দেখুন পোস্ট করেছে। আজকে আমি আপনাদেরকে বলছি,
এবং এরকম বহুজনে পোস্ট করেছে। আমি যেহেতু ধূপগুড়ি থেকে বলছি পশ্চিমবঙ্গে, আমাদের ধূপগুড়ির কিছু নাম করা মিডিয়া পার্সন, আমি জানি না তারা কোন ডিগ্রি নিয়ে মিডিয়া চাকরি করছে, তারা সামান্য একটা কন্টেন্টকে যাচাই করে পোস্ট করবে না? এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে, এরকম বহু চিত্র তারা শেয়ার করেছে। তরুণ জ্যোতি ভারতীয় জনতা পার্টির নেতা, উনিও শেয়ার করেছেন। এটা 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রবীন্দ্রনাথের ভাস্কর্য একটা সাময়িক সময়ের জন্য করা হয়েছিল, চারুকলা ভাস্কর্য থেকে, এবং মুখে যে টেপ লাগিয়েছে এটা ছিল তাদের একটা প্রতীকী ভাষা, যে বাংলাদেশে কিভাবে লেখকদের কণ্ঠ রোধ করা হচ্ছে, সেই প্রতীকী ভাষার জন্য এই মুখে কিন্তু টেপ সেখানকার যারা ভাস্কর্য ছিল, এই চারুকলা ভাস্কর্য তারা করেছিল। এবং যে ভিডিওটা আপনাদেরকে দেখা হয়েছিল রিভাইভ করে, মানে একটা মূর্তি যে নামানোরটাকে আপনাদেরকে রিভাইভ করে দেখিয়েছে যে ওঠানো হচ্ছে, আর ওঠানোটাকে আপনাদেরকে দেখিয়েছে নামানো হচ্ছে, এরকম এডিটেড ভিডিও আপনাদের সামনে পেশ করা হয়েছে। আপনাদের মাইন্ডটাকে, ব্রেনটাকে ওয়াশ করার চেষ্টা করছে। অবশ্যই আমি বলে দিয়েছি, বলছি আমি কেন করেছি এসব কথা। তৎসঙ্গে আপনাদেরকে আজকে আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করা হচ্ছে, যেটা একজন নোবেল প্রাইজ বিজেতা, যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, সেই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নাকি আমাদের ভারতবর্ষকে বিভিন্ন রকম, আমার দেশকে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়েছে। বন্ধুরা, আপনার কেন এরকম খবর যদি আমার চোখের সামনেও আসে, আমি একজন ভারতবাসী, আমি গর্ব করে বলতে পারি, এরকম খবর যদি আসে আমাদের রক্তটা গরম হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন স্বাধীন সচেতন নাগরিক আজকের দিনে দাঁড়িয়ে কখনো কোনো পোস্ট দেখে বিশ্বাস করবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি যাচাই করবেন। ধৈর্য রাখতে হবে। এটাও পুরোপুরি ভুয়ো। যদি আপনাদের কাছে যারা এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে, যদি কোনো রকম প্রমাণ থেকে থাকে, আপনারা দেখান, আমার কমেন্ট বক্স খোলা আছে। এরকম কোনো কথা বলেনি, এরকম কোনো অথেন্টিক প্রমাণ নেই যে বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের ভারতকে হুঁশিয়ারি দিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম এই সমস্ত জায়গা কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। না, দেয়নি। আর সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি, হিন্দুদের উপর আক্রমণ হয়নি। তারা তখন ছিল আওয়ামী লীগ, একটা রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক দলের উপর আক্রমণ হয়েছে, আর আজকে আমাদের এখানে চালানো হচ্ছে, যখন তারা আক্রান্ত তখন চালানো হচ্ছে যে তারা হিন্দু। আমি অবশ্যই বলব, বাংলাদেশে আক্রমণ হয়েছে, বাংলাদেশে হিংসা হয়েছে, কিন্তু সেখানকার যারা সংখ্যা গরিষ্ঠ তাদের প্রতি আক্রান্ত বেশি হয়েছে, সংখ্যালঘুদের প্রতি হয়নি। তার একটা রাজনৈতিক দলের উপর আক্রমণ হয়েছে, এখানে সংখ্যাগুরুর ব্যাপার আসবে কেন? কিন্তু আমাদের ভারতবর্ষে সেই তাসটা খেলা হচ্ছে, ধর্মীয় তাসটা। এরকম কিচ্ছু হয়নি। আরো আপনাদের হয়তো হৃদয়টা কেঁদে উঠেছিল। আমিও বলছি, আমরাও প্রতিবাদ করেছি যে বাংলাদেশে কোনো রকম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ আমরা মেনে নিতে পারি না। এমনকি আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোনো ধরনের হিংসা আমরা মেনে নিতে পারি না। যখন এই ধরনের পোস্টগুলো আমাদের সামনে এসেছিল, যতক্ষণ না পর্যন্ত ভেরিফাই করেছি, আমাদের বুকটা কেঁপে উঠেছিল। এমনকি আপনারা প্রত্যেকেই দেখেছেন হয়তো যে বর্ডারে সংখ্যালঘু সম্প্রদায়রা চিৎকার করছে বা তারা আতঙ্কিত হচ্ছে। এটা বলছি, এই বর্ডারে সংখ্যালঘু সম্প্রদায়ের এতটা আতঙ্কিত হওয়ার কারণটা আমি বলছি। তাদের উপর কোনো রকম আর আক্রমণ হয়নি। উত্তর বাংলাদেশে যে হিংসাটা ছড়িয়েছে, তারা এদিক থেকে এটা নিজেই আতঙ্কিত হয়েছে যে যেহেতু শেখ হাসিনা চলে গেছে, হয়তো আমরা আর এখানে সুরক্ষিত নই, আমরা হয়তো আর এখানে ভালো থাকতে পারবো না। এই আতঙ্কবোধ থেকে কিন্তু তারা এটা করেছে, তাদের প্রতি আক্রমণ হয়নি। আপনাদের তো আমি উদাহরণ দিলাম, আর কি প্রয়োজন? আপনারা উদাহরণ দেখান আমাকে যে কোনো রকম ইসকন মন্দিরে আক্রমণ হয়েছে কিনা। কোনো রকম হয়, যতটুকু হয়েছে রাজনৈতিক হিংসার কারণে, সাম্প্রদায়িক হিংসার কারণে নয়। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের যে শাসক দল,
এনারা এই তাসটা খেলে, সাম্প্রদায়িক ভেদাভেদটাকে খেলে ভারতবর্ষের পরিবেশটাকে সমস্ত বেকারত্ব থেকে শুরু করে, মুদ্রাস্ফীতি থেকে শুরু করে, রেল দুর্ঘটনা থেকে শুরু করে সমস্ত দুর্নীতিকে চাপা দিতে, ধামা চাপা দিতে কিন্তু এই সাম্প্রদায়িক প্রোপাগান্ডাটা চালাচ্ছে, পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, আর কিচ্ছু। আমরা দেখেছিলাম যখনই শেখ হাসিনা বাংলাদেশ পরিত্যাগ করলো, আমরা দেখেছিলাম শেখ হাসিনার পুত্র কি বক্তব্যটা পোষণ করে, এখানেই কিন্তু গন্ধের আভাসটা পাওয়া যায়। আমি এখানে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গের আর বাংলা থেকে শুরু করে TV9 যেভাবে প্রোপাগান্ডা চালাইয়েছে, যেভাবে দেখিয়েছে বাংলাদেশের উত্তপ্ত পরিবেশ, সেখানে সংখ্যালঘু আক্রান্ত, তাদের ইন্টেনশনটা বুঝতে হবে। যেখানে শেষমেশ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সামনে এসে নাম ধরে বলেছে যে এনারা বাংলাদেশের নামে মিথ্যা ছড়াচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, ভুয়ো খবর ছড়াচ্ছে। আমি সেই সমস্ত টিভি মেইন স্ট্রিম চ্যানেলগুলোকে বলতে চাই, বিশ্বের 5G দুনিয়ায় বিশ্বে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আপনাদেরও জানা নেই, এখনো পর্যন্ত হৃদয়টা কাঁপে। যা আমাদের মণিপুরে যে ঘটনাটা ঘটেছে, যে বোনদেরকে বস্ত্রহীন করে রাস্তায় প্যারেড করানো হয়েছে, এরকম ঘটনা বিশ্বে আর কোথাও ঘটেনি। কিন্তু তখন আমাদের এই মিডিয়াগুলোর বিবেক মরে গেছে, তারা কিন্তু কেউ এই সমস্ত খবর দেখানোর প্রয়োজন মনে করেন। আপনারা দেখেছেন কখনো মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে এরকম কথা বলতে? এই জন্যই এই মেইন স্ট্রিম মিডিয়াগুলো, কিছু মিডিয়া যারা খবর পরিবেশনের সামনে এসে নিজেকে হাজির করে এবং বলে বিশ্বের 1 নম্বর বিশ্বস্ত চ্যানেল, কিন্তু আপনাদের বলছি গুগল রয়েছে, ইন্টারনেট রয়েছে, একটু গুগলে সার্চ করে দেখুন যে বিশ্বের বিশ্বস্তর দিক দিয়ে আমাদের ভারতবর্ষের মিডিয়াগুলোর জায়গাটা কোথায়, একটু সার্চ করে দেখবেন। বন্ধুরা, একটু ধীর স্থির হবেন এবং আমি যেটা বলে দিতে চাই, একটু মাথাটাকে খাটাবেন। আমাদের ভারতবর্ষকে উত্তপ্ত করার পরিবেশ চলছে, আমাদের ভারতবর্ষের সমস্ত যে আসল বিষয়, মুদ্রা, সেগুলোকে ধামাচাপা দিয়ে বাংলাদেশ নিয়ে পড়ে থেকে বাংলাদেশের ভুয়ো খবরগুলোকে ছড়িয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। তাই চোখ কান খোলা রাখুন, আর আপনাদেরকে বলছি একটু নিজেকে সতর্ক রাখবেন, সাবধানে রাখবেন, সজাগ রাখবেন। ধন্যবাদ। এটুকুই। আপনারা দেখলেন দ্য ট্রেন্ডিং টপিকস। আগামী দিনে আরও ভালো ভালো টপিকস নিয়ে আসবো। ধন্যবাদ।